ও শোনো নিবেদন করছে বিহান, লেখক সত্যজিৎ অধিকারী। এখনকার গল্প তিনটি তারার তিমির, প্রকাশক অরেঞ্জ পাবলিশার্স। আমি, রাহুল আর রাজশ্রী একটি ত্রিভুজের তিনটি বিন্দু, যারা কখনোই পরস্পরের কাছে আসতে পারে না। রাহুল আমার প্রিয় বন্ধু নয়, খুব ভালো বন্ধুও নয়, তবু এমন একজন যার কথা সহজে ফেলা যায় না। সেবার প্ল্যান হলো দোল খেলতে বেলপাহাড়ি যাওয়া হবে। অফিসের অজুহাতে কাটিয়েই দিতাম, কিন্তু মনোযোগের কেন্দ্রবিন্দু রাজশ্রী। আগুন দূর থেকে দেখতে ভালো লাগে, বোকা পতঙ্গের মতো কাছে যেতে নেই। এই নিয়ম যদি সকলে মেনে চলত, তাহলে পৃথিবীটা সন্ন্যাসী আর মহাপুরুষে ভর্তি হয়ে যেত না। সুতরাং দোল পূর্ণিমার দুদিন আগে রাহুলের জিপসি চড়ে রওনা দিলাম। ও হ্যাঁ, আরো দুজন আমাদের সঙ্গে রওনা দিয়েছে, যাদের কথা বলা হয়নি। অবশ্য বলার নেইও বিশেষ কিছু। সুপ্রিয় আর তিতলি কলেজ থেকে জোড়া, ওরাও যাচ্ছে। রাহুল গাড়ি চালাচ্ছে, রাজশ্রী ওর পাশে বসেছে। মাঝের সারির সিটে সুপ্রিয়, তিতলি আর আমি পেছনে। আজ একটা লাল স্কার্টের সঙ্গে হলুদ টি শার্ট পরেছে রাজশ্রী। খোলা জানলায় মাথা রেখে এলো চুল উড়িয়ে একটা আত্মপ্রত্যয়ের ইঙ্গিতে নারীসুলভ গাম্ভীর্য মেখে রয়েছে, ঠিক যেন কোনো বিদেশি সিনেমার নায়িকা তার নায়কের পাশে বসে কোন দূর দেশে পাড়ি দিচ্ছে। আজ দেখলে মনে হয় ওর যেন জন্মই হয়েছে এমনই সাবলীল ভঙ্গিতে কোনো বিদেশি গাড়ির ফ্রন্ট সিটে প্রিয় মানুষের পাশে বসে মাইলের পর মাইল ফলক পেরিয়ে যাওয়ার জন্য। অথচ যখন ও শাড়ি পরে, ওর মার সেই কালো রঙের জামদানি শাড়িটা, তখন মনে হয় এই নশ্বর পৃথিবীর সমস্ত সৌন্দর্য মাথা নত করে প্রণাম করতে চায় ওর পায়ে। ওই সুকোমল পা দুটি বুকে জড়িয়ে ধরে অজস্র চুমুতে ভরিয়ে দিতে বড় স্বাদ হয়, কিন্তু কিন্তু সে সাহস আমার নেই। এমন সাহসীন কাপুরুষের জন্য নিশ্চয়ই রাজশ্রীর জন্ম হয়নি। ও বড় সোজা সাপটা। একবার কলেজ স্ট্রিটে একটা ভিখারির ধাক্কায় চায়ের ভাঁড় থেকে গরম চা চুলকে পড়েছিল ওর শাড়িতে। নীল রঙের জরি পাহাড় গরদের শাড়ি। নির্দ্বিধায় শাড়ির কুচি আমার হাতে সমর্পণ করে বলেছিল, বরুণদা, মা দেখলে খুব বকবে, দেখো না কিছু একটা করা যায় কিনা। সেই ভিখারিটিকে সেদিন আমার সাক্ষাৎ ভগবান বলে মনে হয়েছিল। আমিও হাঁটু গেড়ে বসে জাগের জল বুলিয়ে দিতে লাগলাম ওর কুচিতে, ঠিক যেন ওর উন্মুক্ত পিঠে আমার হাতের আঙুল খেলে বেড়াচ্ছে। পরে ওই বলল, ওঠো, অনেক হয়েছে, ও দাগার যাবে না। এমনই হাঁটু মুড়ে বসে থাকতে চেয়েছিলাম ওর পদতলে আজীবন, এমনই নতজানু হয়ে। আসলে আমার বালিগঞ্জ বিয়ের দোতলা বাড়িটা ছেড়ে একটা সামান্য চাকরির অজুহাতে আসানসোলে পালিয়ে যাওয়া, এর পেছনে অব্যক্ত হয়ে আছে ওর পদতলে ঠাঁই জোটাতে না পারার ব্যর্থতার অস্ফুট ক্রন্দন। একবার ইডেন গার্ডেন্স থেকে হেঁটে গঙ্গার ধার যাচ্ছি, রেডিও ভবনের সামনে পট করে গেল রাজশ্রীর জুতো স্ট্র্যাপটা ছিঁড়ে। আশেপাশে মুচিও নেই, গঙ্গার ধারের ফুটপাতে পৌঁছানোর আগে সম্ভবত পাওয়াও যাবে না। ঝুঁকে পড়ে জুতো জোড়া হাতে তুলে নিলুম। রে রে করে উঠল রাজশ্রী। কোনো পাত্তা না দিয়ে ওর হাত ধরলাম। আর বেশি জোরাজুরি করেনি। পথ চলতে চলতে কাঁধে মাথা রাখল। খালি পায়ে পথ চলতে অসুবিধা হচ্ছিল ওর। ওর পায়ের কোমল পাতা দুটি এই ধুলো কাঁকড় আর রাজ্যের নোংরা মাখা ফুটপাতে চলার জন্য তৈরি হয়নি। আমার ইচ্ছা করছিল ওকে কোলে তুলে নিতে, সাহস হয়নি। ব্যাপারটা এরপর আরো এগোতে পারত, কিন্তু
কিন্তু এগোইনি। জুতো সরানোর পর পাশেই একটা গাড়ির কাঁচ খুলে গেল। মুখ বাড়িয়ে রাহুল আহ্বান জানালো। নির্দ্বিধায় চড়ে বসল রাজশ্রী। আমি বাধা দিইনি। যাওয়ার সময় একটা ধন্যবাদ জানিয়ে গেছিল, আমিও পিছু ডাকিনি। তারপর চাকরি নিয়ে চলে গেলাম আসানসোল। 3 বছর পর এই সাক্ষাৎ। কি বরুণদা, এত চুপচাপ কেন? আচ্ছা, তুমি তো অনেক জায়গা ঘুরেছো, এই বেলপাহাড়ি জায়গাটা কেমন বললে না তো? মজা হবে বলো বরুণদা। পিছনে ফিরেছে রাজশ্রী। আমার মনে হলো এই 3 বছরে রাজশ্রী একমাত্র মানুষ যার কোনো পরিবর্তন হয়নি। সেই চপলতা, সেই ঔৎসুক্য ওর 2 চোখ জুড়ে। সময় যাদের উপর ছাপ ফেলে যায় তারা আমাদের মতো ছাপোষা মানুষ। রাজশ্রী তাদের দলে নয়, ও অন্য গ্রহের মানুষ। আমি নিজেও বেলপাহাড়ি কখনো যাইনি রাজশ্রী। বারে, এই যে 8 বছর কোথায় যেন গেছিলে তোমাদের ওই অফিস ট্যুরে? হ্যাঁ, সে তো পলাশবনি, পুরুলিয়াতে। আচ্ছা, ওইদিকে যেসব মাওবাদী ফাওবাদী ছিল এখনো কি সেসব আছে? আচ্ছা, থাকলে তুই কি সেই দলে যোগ দিবি? প্রশ্নটা করল তিতলি। এতক্ষণে সকলের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেছে। আমি আবারও নিশ্চিন্তে নীরবতায় মুখ লুকাতে পারি। কিন্তু রাহুল হাইওয়ের পাশের একটা ধাবায় গাড়ি দাঁড় করিয়েছে। সবাই এখান থেকে কিছু ব্রেকফাস্ট করে আবার রওনা দেবে। পরদিন দোল। আমাদের জিপসি গতকাল সন্ধ্যা নাগাদ ধুলো উড়িয়ে জঙ্গলের রাস্তায় ঢুকেছে। আসার সময় একবার লোকাল থানা ঘুরে আসতে হয়েছিল, কারণ আমরা জঙ্গলের মধ্যেই তাঁবু খাটিয়ে থাকব। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন আগে থেকেই করানো ছিল, সুতরাং থানায় বেশি বেগ পেতে হলো না। মালপত্র সব সঙ্গেই এনেছিলাম। 3টে টেন্ট খাটানো হলো। একটায় 3 জন ছেলে, অন্যটায় 2 জন মেয়ে এবং বাকিটায় রান্নার জিনিসপত্র। সারাদিন গাড়িতে জার্নি করে এসে কারোরই আর রাঁধার ইচ্ছে ছিল না, তাই সঙ্গে করে আনা শুকনো খাবার খেয়েই আজকের মতো শুয়ে পড়া হয়েছিল। রাতের জঙ্গল আমার কাছে নতুন নয়। আমি একা অনেক বনে বাজারে ঘুরেছি, কিন্তু নতুনটা হলো আমার ঠিক পাশের তাঁবুতেই রাজশ্রী। আমি পথে পথে ঘোরা মানুষ। এই সামান্য জার্নিতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ার লোক আমি নই। মাঝে মাত্র 2টো পাতলা প্যারাশুট কাপড়ের ব্যবধান। তার ওপারে এমন একজন ঘুমিয়ে আছে যার জন্যই আমার ভবঘুরের ভেগ ধরা। বেলপাহাড়ির এই অন্ধকার রাতে জঙ্গলি পরিবেশে দস্যু হতে বড় স্বাদ হয়। মনে হয় করেই ফেলি না একটা ভুল। জঙ্গল সম্বন্ধে ওদের থেকে অনেক বেশি জানি আমি। কখনো কোনো ছলে রাজশ্রীকে আমি জঙ্গলের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। তারপর কি জীবনে মাত্র একটি বারের জন্যেও ও আমার হবে না? একটা সময় ছিল যখন রাজশ্রী আমার সবচেয়ে কাছের ছিল। তারপর যখন রাহুলের সঙ্গে ঘনিষ্ঠতা হলো, আমি তো একবারও বাধা দিইনি, বরং চলে যেতে দিয়েছি। তবে সেই দানের বিনিময়ে জীবনে প্রথম আর শেষবারের মতো আমি কি একটা প্রতিদান পেতে পারি না? হায় ঈশ্বর, আমি তো কখনো খুব বেশি লোভ করিনি। আমি পূজারী হতে চেয়েছি, রাজশ্রীর দেহলতার পূজারী। 2টি দেহ যে প্রেমের মন্দিরে মিলে ভালোবাসার আরাধনা করে, সেই প্রেম মন্দিরের আরাধ্যা দেবী করে আমি রাজশ্রীকে পূজা করতে চেয়েছি। এতটুকু আমায় দান করা ফুটপাতে একটা অন্ধ ভিক্ষুককে অবহেলে দান করার মতোই তুচ্ছ রাজশ্রীর কাছে। অথচ এতটুকু পেয়েই ধন্য হয়ে যাব আমি। একটা সিগারেট ধরিয়ে চেন খুলে বাইরে এলাম। বাইরে ক্যাম্প চেয়ার পাতা হয়েছিল সন্ধ্যায়। ওখানে বসেই ডিনার হয়েছে। তার একটাতেই দেখলাম টেন্টের দিকে পিছন ফিরে
অন্ধকার জঙ্গলের দিকে চেয়ে বসে আছে রাজশ্রী। এ কি, ও ঘুমোয়নি এখনো? বসতে পারি? আরে বরুণদা, বসো বসো। ঘুমোওনি এখনো? তুমিও তো ঘুমোওনি। এই তো 3 দিনের জন্য আসা, আবার কবে আসবো এমন রাত আর কখনো দেখতে পাবো কিনা জানি না, তাই একটু বাইরে এসে বসলাম। একটা সিগারেট দেবে বরুণদা? প্যাকেটটা এগিয়ে দিয়ে ওর পাশে একটা চেয়ার নিয়ে বসলাম। কলেজ স্ট্রিটের ফুটপাতে, কফি হাউসে, গঙ্গার ধারে ঠিক এমনই সাবলীলভাবে ওর ঠোঁটে সিগারেট জ্বলেছে। আগে মেয়েদের সিগারেট টানাটা আমার বিশেষ ভালো লাগতো না। রাজশ্রীকে দেখার পর মনে হয়েছে শুধুমাত্র ওর ঠোঁটে ছোঁয়ার জন্যেই হয়তো আমারই মতো সিগারেটগুলো হা পিত্তেশ করে বসে থাকে। তোমার পড়াশুনো কেমন চলছে? ছাড়ো তো, তুমি বলো, হুট করে পালিয়ে গেলে কেন? কোনো পাত্তা নেই, কিছু না। পরে শুনলাম কোথায় যেন একটা আছো। বলতে ইচ্ছে করলো তোমার পাশে, নিজের হীনমন্যতায়। বললাম, আসলে আসলে এক জায়গায় আটকে থাকতে ভালো লাগে না যে। আমাকেও তোমার সাথে নেবে বরুণদা? ভালো লাগে না, একঘেয়ে হয়ে গেছে জীবনটা। এতক্ষণে ভালো করে চেয়ে দেখলাম রাজশ্রীর দিকে। ওর সামনে আবারও আমার সেই পুরনো মুখচোরা আনাড়ি ভাবটা জেগে উঠেছে। এক অন্ধকার নিস্তব্ধ রাত্রি, বন্ধুরা তাঁবুর মধ্যে গভীর ঘুমে অচেতন। এই নিরালা বেলপাহাড়ি শালবনে কয়েক ইঞ্চির ব্যবধানে আমি আর আমার কাঙ্ক্ষিত দেবী। একটা পাতলা স্লিপিং গাউন পরনে, শরীরের সমস্ত গোপনীয়তা যেন ডানা মেলে সজীব হয়ে উঠতে চাইছে। মুহূর্তে নিজের অজান্তেই মনের কোনো গোপন কুঠুরিতে বন্দী রত্নাকর দস্যু জীবনে একটি বারের জন্য আমার বাল্মীকি সত্তার উপর রাজত্ব করতে চাইল। পরিপূর্ণ দৃষ্টিতে চাইলাম রাজশ্রীর দিকে, যেন কতকালের কত অব্যক্ত বেদনা ভিড় করে আছে ওর দু চোখে। সাহস হলো না সেই পুরনো দৃঢ়তায় ওর কাঁধে হাত রেখে সান্ত্বনা দিই। ধীরে ধীরে উঠে এলাম ওর পাশ থেকে, আর মনে মনে বললাম, আমি ওর জীবনের সবচেয়ে অযোগ্যতম পুরুষ। এই কাপুরুষতার শাস্তি হিসাবেই চিরজীবন মিথ্যার ভেগ ধরে পালিয়ে বেড়াতে হবে আমায়। বেলা 10টা। আজ ক্যাম্পেই রান্নাবান্না হবে। কাছেই একটা ঝর্ণা আছে, দুমদুমি ফলস। রান্না সেরে সকলে হৈ হৈ করে স্নান করতে যাওয়া হবে। রাহুল আর সুব্রত সকাল সকাল বেরিয়েই কাছাকাছির কোথাও থেকে একটা দেশি মুরগি নিয়ে এসেছে। দুপুরে মুরগির কারি, মুগ ডাল, পাঁপড় ভাজা আর বাঁশকাঠি চালের ভাত। তিতলি অবশ্য বলেছে চাটনি না হলে পুরো ব্যাপারটাই ঘেঁটে যাবে। চাটনির কথা যখন উঠল, মিষ্টি আর বাকি থাকে কেন? যদিও এখানে ভালো মিষ্টি পাওয়া যায় না, তবু ডিম পাউরুটি খেয়ে রাহুল সুব্রত আবারও বেরিয়ে পড়ল বাজারে। জঙ্গলে এত পলাশ গাছ আছে গতকাল দেখিনি। আজ দেখি পলাশের মেলা। পাতা ছড়া ন্যাড়া গাছগুলোয় যেন আগুন জ্বলছে, আর সেই আগুনই দিকে দিকে ছড়িয়ে পড়ে আগুন লাগিয়েছে গোটা জঙ্গল জুড়ে। এমন চোখ ঝলসানো সৌন্দর্য যা থেকে চোখ ফেরানো যায় না। ঠিক যেমন এক মাথা রুক্ষ চুল, জোড়া দেওয়া স্যান্ডেল পায়ে হেঁটে যাওয়া আমি কখনোই চোখ ফেরাতে পারতাম না রাহুলের পরিপাটি করে আঁচড়ানো চুল, ক্লিন শেভ করা চকচকে গাল, চোখে দামি সানগ্লাস, গায়ে দামি পারফিউম আর দামি গাড়ির বাহার দেখে। আয়নায় কখনোই নিজের খাপছাড়া চেহারার পাশে রাজশ্রীর দেবীতুল্য রূপ কল্পনাও করতে পারিনি। তাই তো মনে মনে আমি ওকে রাহুলের কাছেই সমর্পণ করেছিলাম। রাহুলের সিডানের ফ্রন্ট সিটে রাজশ্রী যখন বসতো, আমি দূর থেকে দেখতাম ঈর্ষা কাতর বিস্ময়।
এই, হাঁ করে কি দেখছেন শুনি? পিছন ফিরে দেখি তিতলি এসে দাঁড়িয়েছে। আপনি তো দেখছি বড্ড বেয়ারা। এই ঘোর জঙ্গলে দুটো মেয়েকে একা ছেড়ে অত দূরে হাঁ করে দাঁড়িয়ে আছেন। একটু কোথায় প্রেম টেম করবেন তা না? আসুন না। আমিও হাসতে হাসতে বললাম, আসছি, চলো। বরুণদা, পালিয়ে পালিয়ে বেড়াতে পারবে না কিন্তু বলে দিলাম। কাল রাতে হুট করে উঠে গেলে, আজকেও পাত্তা নেই দেখে তিতলিকে দেখতে পাঠালাম। বসো আগে, আমাদের হাতে হাতে রান্নার কাজ করো তো। অগত্যা বসতেই হলো। 1 ঘন্টা পর রাহুলরা ফিরল। সকলে মিলে রান্নাবান্না শেষ করে পাশের ঝর্ণায় স্নান করে আসা হলো। বহুদিন পর চড়ুই ভাতির মজাই আলাদা। মেয়ে দুটো রেঁধেছে বেশ। একসময় স্কুল কলেজে সবাই আমার হাতে রান্না খেয়ে আমার হবু বউকে ভাগ্যবতী মনে করত। তবে রাহুল নিশ্চয়ই ভাগ্যবান। দুপুরের খাওয়া শেষে রাহুল বলল আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখা যেতে পারে। আমি ইচ্ছা করেই ওদের সঙ্গ নিলাম না। সকলেই অনেক জোর করেছিল অবশ্যই। ওরা গাড়ি ছেড়ে দিলে আমি পায়ে হেঁটে বেরোলাম। দামি জিনিসপত্র, মোবাইল, ক্যামেরা সবকিছুই সঙ্গে নিয়ে বেরিয়েছে সবাই। তাঁবুতে রান্নার জিনিস ছাড়া বিশেষ কিছুই নেই। নিশ্চিন্তে হাঁটা লাগালাম যেদিকে দুচোখ যায় দেশে। একাকী জঙ্গলে হাঁটতে আমার বরাবরই ভালো লাগে। মনে হয় গাছগুলো ফিস ফিস করে আমার কানে কথা বলে। একটা হরিতকি গাছের নিচে এসে দাঁড়ালাম। পাশেই একটা পুরনো করম গাছ ডালপালা মেলে বনস্পতির রূপ ধারণ করে বয়স সুলভ গাম্ভীর্যে শাখা প্রশাখা মেলে দাঁড়িয়ে আছে। আমি হরিতকিটার গায়ে হাত বুলিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো তো, রাজশ্রী কি আমার হবে? দূরে কি একটা পাখি ডেকে উঠল, নান 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 নান। আমি আবারও জিজ্ঞেস করলাম, তবে কি রাহুলের হবে? করমের ডালে বসা একটা নীল রঙা পাখি এবার সুন্দর সুরে শীষ দিয়ে উঠল। হায় রে, যদি সত্যি পাখিদের ভাষা জানতাম। পুরুষোচিত লোভ দমন করার যে ক্ষমতা ভগবান আমাকে দিয়েছেন, সেই ক্ষমতার শেষ সীমায় এসে উপস্থিত হয়েছি আমি। রাতে ঘুমের মাঝে টের পেলাম রাহুল তাঁবুতে নেই। নিশ্চয়ই রাজশ্রীও ওর তাঁবুতে নেই। যেটা হওয়াই স্বাভাবিক। সেই অবশ্যম্ভাবীর প্রতি রাগে, ক্রোধে, দুঃখে, অভিমানে আমার শরীরের প্রতিটি রোমকূপ বিদ্রোহ করে উঠল। যে আসন আমি একদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছেড়ে দিয়েছি, সেই আসনে একটি বার বসার ঈর্ষায় আমার দেহ মনে আগুন জ্বলতে লাগলো। মনে হলো গোটা জঙ্গলে আগুন লাগিয়ে দিই, পুড়ে মরুক সকলে। সম্ভবত যে আদরের আলিঙ্গনে প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে রাজশ্রীর দেহলতায়, সেই প্রাণ ভ্রমরাকে এক মুহূর্তে পিষে মেরে ফেলতে ইচ্ছে করল। কিন্তু হায়, অপারগ আমি। আমার অন্তর অনল আমাকেই জ্বালিয়ে পুড়িয়ে খাক করেছে চিরকাল। আজও তা বুকের ভিতর, চাপা ছাইয়ের ভিতর ধিকি ধিকি জ্বলতে লাগলো। কলকাতা থেকে অনেক আবির আনা হয়েছিল। সকাল সকাল সবাই সবার গাল রাঙিয়ে দিল। ঘুম ভেঙে উঠতেই রাজশ্রী আর তিতলি চেপে ধরে আমার দু গাল রঙিন করে দিল। সেই চপলতা রাজশ্রীর দু চোখে। রাহুল দেখলাম সকাল সকাল কোথা থেকে 1 বোতল হাঁড়িয়া আর 1 বোতল মহুয়া জোগাড় করেছে। আজ বেলপাহাড়িতে শেষ দিন। কাল সকাল সকাল বেরিয়ে পড়তে হবে কলকাতার উদ্দেশ্যে। তাই আজ বাঁধন ছেঁড়া উল্লাস, যে উল্লাসের বোধ আমার বছর 3 আগেও ছিল। তখন এমন আনন্দ পেলে আর কিছুই চাইতাম না। কিন্তু এই 3 বছরে অনেক কিছুই বদলেছে। এখন দেহ মনে কেমন যেন একটা অসার ভাব। রাহুল 1 মুঠো লাল আবির মাখিয়ে দিল রাজশ্রীর গালে। কাল রাতের সেই অকারণ নিষ্ঠুরতা আর আমার মধ্যে নেই।
মনে মনে বললাম, সুখী হও। প্রেমের রং সবার কপালে জোটে না। ভগবানের কাছে প্রার্থনা করলাম ওদেরই রং অক্ষয় হোক। সুপ্রিয় তিতলিও বেশ আছে। মাঝখানে একবার খেয়াল হলো মহুয়া শেষ হয়েছে, আনতে যেতে হবে। রাহুল গাড়ি নিয়ে যাবে বলেছিল, আমরাই বাধা দিলাম। বড় রাস্তার গায়ে দোকান, এখান থেকে হেঁটে মিনিট 10। সুপ্রিয় আজকের দিনে তিতলিকে ছেড়ে যেতে রাজি হলো না। রাহুল কোনো বিষয়েই অপ্রস্তুতিতে পড়ে না, বলল কাছেই দোকান, সে একা গিয়ে ছুটে নিয়ে আসবে। কিন্তু একা ছাড়া হলো না, আমি সঙ্গে গেলাম। আজ সকাল থেকেই আমি প্রাণপণে নিজেকে আবারও রাজশ্রীর থেকে শত যোজন দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এ যাত্রা চিরন্তনের, আর কখনো ফিরব না ওর কাছে। বছর 4 আগের কথা, আমি আর রাজশ্রী রবীন্দ্রভারতী সিঁড়ি থেকে নামছি। হঠাৎ হঠাৎ পা মুচকে গেল ওর। টাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিল। আমি শক্ত করে হাতটা ধরে নিলাম। সেদিন ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম এভাবেই যেন পা পিছলনের মুহূর্তে আমি এসে ওর হাতটা ধরতে পারি। আজ প্রার্থনা করলাম আমার সেই হাত রাহুলের হাত হয়ে চিরন্তন ওকে আগলে রাখুক, আর কখনো মনে প্রাণে কোনো দুর্বলতার আশ্রয়ে ওদের মাঝে যেন না আসি। দোকানে গিয়ে দেখা গেল মদ শেষ। দোকানদার বলল অদূরেই একটা গ্রাম আছে, ওখান থেকে পাওয়া যেতে পারে। আমাকে দোকানে বসিয়ে রাহুল গেল মদ আনতে। একটা সিগারেট জ্বালিয়ে ভাবতে লাগলাম, এই শেষ। আমার জীবনে শেষ ব্যাপারটা অনেকবার এসেছে, তবু শেষ বেলায় কেন জানি না সমস্ত পিছুটানগুলো একেবারে জড়িয়ে জাপটে ধরে। যেমন এখন রাজশ্রী ধরছে। আজ একটা হলুদ রঙের শাড়ি পরেছে ও। অসাবধানে ওর নীল ব্লাউজের ফাঁক দিয়ে প্রলোভনের হাতছানি আজ আমায় প্রলুব্ধ করেনি। আজ কেন জানি না মনে হচ্ছে এই সব কিছুই আমার জন্য নয়। এদের এই আনন্দ উৎসবে আমি বড়ই বেমানান। দূরে যেতে চেয়ে কাছে আসতে নেই। যার পথ অনন্ত অসীমে, ভাগ্যদেবতা যাকে অন্তবিহীন পথের পথিক করেছে, তার জন্য এ সব কিছুই সাময়িক আবেগ। বড্ড বড্ড মায়ের কথা মনে পড়ে আজ। বালিগঞ্জ বি বাড়ির স্বার্থপর ছেলে আমি। চাকরি না পেয়ে যখন টোটো করে ঘুরতাম তখন পরিজন বেকার বলে খেপিয়েছে। এখন বাইরে থাকি চাকরি সূত্রে সংসার ছেড়ে, তাই ওরা পলাতক বলে। এইসব 7-5 ভাবছি, হঠাৎ একটা শোরগোল কানে এলো রাস্তার উল্টো দিকে, যেদিকে রাহুল গেছে সেই গ্রামের দিক থেকে। আরে, আধ ঘন্টা হয়ে গেছে, রাহুল তো এখনো আসেনি। এত সময় তো লাগার কথা না। মোবাইলটাও সঙ্গে আনিনি। অগত্যা সিগারেটের দাম মিটিয়ে শোরগোলের দিক লক্ষ্য করে এগোলাম। বড় রাস্তা পার হয়ে উল্টো দিকে জঙ্গলের মাঝখান দিয়ে একটা কাঁচা রাস্তা চলে গেছে। বেশি দূর এগোতে হলো না। কিছু দূরেই দেখি প্রায় 20-30 জন সাঁওতাল যুবা পুরুষ লাঠি সোঁটা নিয়ে জড়ো হয়েছে। আমার কেমন জানি সন্দেহ হলো। তাড়াতাড়ি ভিড় ঠেলে এগিয়ে গিয়ে দেখি ভিড়ের মাঝখানে রাহুলকেই ঘিরে রেখেছে উত্তেজিত জনতা, এবং এর মধ্যেই কিল চড় বেশ পড়ছে মনে হলো। ব্যাপার কি জানা প্রয়োজন। ঠেলে ঠুলে ভেতরে ঢুকে সবাইকে চুপ করাতে চেষ্টা করলাম। একজন মাতব্বর মতো ছিল। সে একটা বাঁশের লাঠি নিয়ে এগিয়ে এসে পাশের একটা সাঁওতাল মেয়েকে দেখিয়ে যা বলল তা এই বাবু জঙ্গলের মধ্যে মদের নেশায় এই মেয়েকে জড়িয়ে ধরেছে। মেয়েটি কোনো রকমে চেঁচিয়ে গ্রামের লোক ডেকে সব বলেছে। এর মধ্যেই এত কিছু ঘটে গেল। এক মুহূর্তে টলে গেল আমার পায়ের তলার মাটি। যার কাছে রাজশ্রী ধরা দিয়েছে সে কিনা মদের নেশায় জঙ্গলে একটা সাঁওতাল মেয়ের সম্ভ্রম নষ্ট করতে যায়। ছি 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 ছি। যে বিশ্বাস আর ভরসায় রাজশ্রী নিজের সবটুকু অর্পণ করেছে, তার এই প্রতিদান। কাল রাতে ওদের গোপন অফিসারের কথা মনে হতেই একবার মনে হলো রাজশ্রীকে ডেকে দেখিয়ে দিই তার সর্বস্ব যার হাতে, তার স্বরূপ। কিন্তু মুহূর্তে মনে হলো তাহলে ভেঙে যাবে একটা সুন্দর দেব দেবীর পটচিত্র। একটা ভুল কি ক্ষমার অযোগ্য?
হতেই পারে মুহূর্তের আবেগে সংযম হারিয়েছে, বা যতটা হয়েছে তার থেকে বাড়িয়ে বলছে মেয়েটা। আমি এর আগে বাঘমুন্ডিতে বেশ কিছুদিন ছিলাম। সাঁওতালদের পালস কিছুটা হলেও আমি বুঝি। ওদের গ্রামের মেয়ের সম্ভ্রম নষ্ট করতে চেষ্টা করেছে একটা শহরের বাবু। এতক্ষণ যে প্রাণ নিয়ে দাঁড়িয়ে আছি এটাই অনেক। আমি বুঝিয়ে সুঝিয়ে শান্ত করতে গেলাম। হঠাৎ দূরে চোখ পড়ায় দেখলাম বড় রাস্তা থেকে কাঁচা রাস্তায় নেমে এই পথেই আসছে রাজশ্রী, তিতলি আর সুপ্রিয়। সর্বনাশ, সর্বনাশ! নিশ্চয়ই আমাদের খুঁজতে খুঁজতে আসছে। এখানে এসেই যদি পুরো ব্যাপারটা জেনে ফেলে তাহলে আমার এতদিনের স্বপ্নের আয়নাটা ভেঙে গিয়ে দুটো পাশাপাশি দেবদেবীর চিত্রকল্প ভুলুণ্ঠিত হবে। আমার এতদিনের ত্যাগ, এতদিনের অসম্পূর্ণ প্রত্যাশা সব এক মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। রাজশ্রী, রাজশ্রী বড় অভিমানী। সময় যার চরিত্রে কোনো ছাপ ফেলতে পারেনি হয়তো এই ঘটনায় ওকে আমূল বদলে ফেলবে। ও হয়তো আমাদেরই মতো ছাপোষা মানুষ হয়ে পড়বে বিশ্বাসঘাতকতার অন্তর্দহনে। না 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 না, এটা আমি কখনোই হতে দিতে পারি না। ভিড়ের মধ্যে আমি এখন রাহুলকে আড়াল করে গলা উঁচু করে বোঝাতে শুরু করলাম যে আমাদের ভুল হয়েছে, আমরা এখনই ক্ষমা চেয়ে এখান থেকে চলে যাচ্ছি। হঠাৎ দেখলাম সকলে এখন আমার দিকে মনোযোগ দিয়েছে, আর সেই সুযোগে রাহুল ভিড়ের মাঝখান থেকে সরে পড়েছে। আমি মনে মনে বললাম, পালিও না, পালিও না রাহুল, পালিও না। তুমি রাজশ্রীর জন্য জন্ম নেওয়া এই পৃথিবীর একমাত্র পুরুষ। এই কাপুরুষতা তোমায় মানায় না। তোমায় আরো বড় মানুষ হতে হবে, রাজশ্রীর যোগ্য হতে হবে। হঠাৎ হঠাৎ পেছন থেকে কেউ একজন ওদের ভাষায় কি একটা বলল, আর একটা লাঠির বাড়ি এসে পড়ল আমার মাথায়। আমি চোখে অন্ধকার দেখলাম, লুটিয়ে পড়লাম মাটিতে। কপাল থেকে একটা উষ্ণ স্রোত ধীরে ধীরে গড়িয়ে পড়ছে, চোখ বুজে আসছে। ভিড়ের ফাঁক দিয়ে দেখলাম ওরাও এসে পড়েছে কাছে। রাহুল হঠাৎ রাজশ্রীকে তাড়াতাড়ি আমার দিকে আঙুল দেখিয়ে কি যেন বলল, আর রাজশ্রীর চোখে মুখে ফুটে উঠল একরাশ ঘৃণা আমার প্রতি। পিঠের ওপর দমাদম পড়তে লাগলো লাঠির বাড়ি। চোখ বন্ধ করার আগে শেষবারের মতো দেখতে পেলাম রাহুল আর রাজশ্রী হাত ধরাধরি করে ছুটে চলেছে কোন অজানা দেশের উদ্দেশ্যে। আর রাজশ্রীর চোখে ফুটে উঠেছে আমার প্রতি একরাশ ঘৃণা। এই বেশ ভালো হলো। এখন থেকে আমিও আর রাজশ্রীর জীবনে কোথাও থাকবো না। শুধু একটা আফসোস থেকে গেল। সেদিন রাতে ও আমার চোখের ভাষায় কি বলতে চেয়েছিল আমার আর শোনা হলো না। আমি, রাহুল আর রাজশ্রী একটি ত্রিভুজের তিনটি বিন্দু, যার একটি বিন্দু না থাকলে বাকি দুটি বিন্দু সরল রেখা বেয়ে পরস্পরের সাথে মিলিত হতেই পারে। শুনলেন তিনটি তারার তিমির। পাঠে সৌভিক সরকার, শ্রমণা বসু ও জয়তী ভট্টাচার্য। শব্দ সংযোজনা ও আবহে ই ফ্ল্যাট স্টুডিও।